তো হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে হুগলি বর্ধমান সাউন্ড লাইট জেনারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন, দ্বিতীয় বর্ষ এটা। তো এখানে কে বক্তব্য রাখছে সাউন্ড নিয়ে, অনেক সবাই এসছে, তো তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। তো দেখতে থাকো। এইটা হচ্ছে বেলমুড়ি কমিউনিটি হল। বেলমুড়ি স্টেশনের পাশেই। ভেতরটা ঘুরে দেখাবো। বেলমুড়ি কমিউনিটি হল এটা। সুভাষ দার ডিজি আছে, অধিকারী সাউন্ড আর ইলেকট্রিক। এখানে সব ধরনের মিস্ত্রি থেকে শুরু করে মাইকের মালিক সবাইয়েরই আমন্ত্রণ রয়েছে, সবাই এসছে। তো ভেতরে কে কি বক্তব্য রাখছে অবশ্যই দেখাবো। ওনারা এসেছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়েছে। আর এইমাত্র আমাদের এলেন পূর্ব মেদিনীপুর থেকে টুটুলদা, দিব্যেন্দুদা, রঞ্জিতদা। হ্যাঁ, দুটো রঞ্জিতদা আছে। এইটাই সবচেয়ে বড় কথা। আমরা পূর্ব মেদিনীপুর থেকে, আমরা মেদিনীপুর আগেও গেছি, দুটো রঞ্জিতদা পেয়েছি আমি একটা গ্রুপের মধ্যে। এটা একটা বিরাট ব্যাপার। তা সকলকে ভালোবাসা জানিয়ে আজকে মাইক্রোফোনটা আমি তুলে দিচ্ছি আমাদের মহিচির বাবার হাতে। উনি সভাটা পরিচালনা করবেন, ওনাকে সভা পরিচালনা করার অনুমতি দিলাম। এরপর আমাদের কাছে বক্তব্য রাখছেন হুগলি জেলার সাউন্ড লাইট জেনারেটর অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সভাপতি শ্রী সুভাষিস অধিকারী মহাশয়। আপনাকে কিছু বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করছি। নমস্কার। কথা বলছি পূর্ব বর্ধমানে যে সমস্ত জেলা প্রতিনিধি এসেছে সকলকে মঞ্চে আসতে অনুরোধ করছি এবং অন্যান্য জেলা যারা এসেছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, চব্বিশ পরগনা, নদিয়া সকলকে মঞ্চে আসতে অনুরোধ করছি। বর্ধমান তো সকালে আসুন, কারণ আমি আপনাকে যেতে পারছি না যে আমাদের একটু আপনারা যে দেখেন সবাই একটু স্টেজে চলে উপকার হয়। নমস্কার। প্রথমেই জানাই হুগলি সাউন্ড লাইট জেনারেটর অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত এবং বাইরে থেকে যে সমস্ত প্রতিনিধি এসেছে সকলকে আমরা সম্মান জানাই এবং ভালোবাসা সকল কিছু নিয়ে আমরা আজকে যে আমরা দ্বিতীয় বার্ষিক সম্মেলন শুরু করেছি, এই সম্মেলনে আপনারা আসার জন্য আমরা প্রত্যেকে একটু সমস্যা হচ্ছে আমরা জানি, সেটা নিজের করে ক্ষমা করে দেবেন। একটুখানি হয়েছে বুঝতে পেরেছি, সেটা অনেক ছোট হবে। তাই আমাদের বলছি যে আপনারা প্রত্যেকে এসেছেন আমাদের জেলা থেকে, আপনাদের গরিব অভিনন্দন। মঞ্চে উপস্থিত যে সমস্ত ব্যক্তিবর্গরা আছেন, সভার সভাপতি
বেলমুড়ি অঞ্চলের সভাপতি সকলের কাছ থেকে অনুমতি নিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধু, আমাদের যে আজ এই ব্যবসা যে আমাদের এমন জায়গায় পড়েছে যে পিছু করার কোনো জায়গা নেই। আমরা লাখ লাখ টাকার মাল নিয়ে যে জায়গায় পড়ে আছি, আমাদের যদি একটু শক্ত না হই, আমরা যদি এরকম নর্মালি থাকি, তাহলে কিন্তু আমাদের সমস্যা কোনোদিন মিলবে না। 3 তন্ময় এক লাইনে একই জেলার মধ্যে বিভিন্ন রকম থানার নিয়ম, এটা তো ঠিক না। যদি সিস্টেম যেটা হবে সেটা একই হবে, কারণ একটা জেলায় একটাই আইন হয়, থানা ভিত্তিক আইন হয় না। সেইগুলো মালিক দুদিকে অপারেটর মাঝখানে। সব থেকে বড় সমস্যা সাউন্ড লিমিটিং, যে আপনারা এত উচ্চ সাউন্ড নিয়ে বাজাচ্ছেন, থানায় গেলে সমস্যাটা হয়। কিন্তু প্রত্যেকটা থানাতে একটা কথাই বলেছি যে সাউন্ড আমরা জোর বাজাচ্ছি মেশিনের জন্য, কিন্তু যে মেশিন কোম্পানিটা প্রোভাইড করছে, যারা তৈরি করছে যে কারখানা, সেই জায়গাটায় কিন্তু কোনো রকম লিমিটেশন নেই। যাই হোক, আমি একটা দুর্ভাগ্য কারণে একটা এখন ব্যাচ আছে, লেটে হলেও পেয়েছি, এতে আমি খুশি, তাও কমার্সের জন্য। তো আজকে আমাদের হঠাৎ করে বলছে এতগুলো আমরা মেশিন নিয়ে চলে এসেছি, এখন বলছে লিমিটেড মেশিন আলাদা নিতে হবে। কিন্তু যখন তৈরি হলো তখনই তো ভিতরে মেশিনটা ঢুকে দিতে পারতো। যে সমস্ত কোম্পানিগুলো থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে, ভ্যাট নেওয়া হচ্ছে, জিএসটি নেওয়া হচ্ছে, যখন তৈরি হচ্ছে তখনই তো ওটা ম্যানুফ্যাকচারিংতে বলে দিতে হবে তাদের রুলস, যে এই মেশিনের মধ্যে এত বেশি যেন লিমিট না হয়, তাদের থেকে এমন বেশির জন্য জিএসটিটাও পাচ্ছে, ট্যাক্সও পাচ্ছে, আর আমাদের কাছে এসে কিন্তু বন্ধ করছে। এটা বড় অন্যায় আমাদের, এর একটা বড় প্রতিবাদ হওয়া উচিত। এবং শুধু তাই নয়, আজকে যদি আমরা দুর্বিয়ার জেবিএল বাজাই, তখন কিন্তু আমাদের বলছে সাউন্ড আমরা ক্ষতি করছি। ক্ষতি কি? আমি একজন জিজ্ঞাসা করেছিলাম, যাতে এটা বক্স বাজে তো সমস্যা কি? বলছে হার্টের ক্ষতি হয়। আরে সবজি চাষ হচ্ছে, মাছ চাষ হচ্ছে, ওতে কি হার্টের ক্ষতি হচ্ছে না? আজকে যে সমস্ত মাছগুলো আমরা খাই বা বাইরে থেকে যেগুলো আসছে, যে ইঞ্জেকশন যে পুশ হয়, কত ক্ষতি। আজকে আলু যে টেস্ট, সেই টেস্টে আমরা পাই না আজকে। তাহলে এমন বীজ দিচ্ছে, সেগুলো টেস্ট আর এর ক্ষতি। ক্ষতি তো শাকসবজি থেকে হচ্ছে, সাউন্ড থেকে তো হয় না। সাউন্ড যেখানে যায় একদিনের জন্য যায়, দুদিনের জন্য যায়, বেশি দিনের জন্য নয়। কিন্তু নিত্যদিন আমরা যে সমস্ত খাবারগুলো খাই, তাতে কত বড় ক্ষতি হচ্ছে। আজকে আমরা দেখেছি প্রশাসনের যে লেভেলগুলো বক্স যায়, বড় বড় তাদের ইভেন্ট হয়, 8 বিয়ার, 10 বিয়ার, 16 বিয়ার, 20 বিয়ার মাল বাজে, সেখানেও বুকটা কেঁপে যায়। সেখানে কি পারমিশন হয় আমি জানি না, কিন্তু সরকারি হিসেবে লেখা আছে 65 ডেসিবেল। আমি যে কথাটা বলছি, এটা তো কারোরই কানে লাগছে না। লেভেল মিটারে দেখুন, 65 তো দূরের কথা, 265 ডেসিবেল এইটাই চলছে, কিন্তু কারোর কোনো ক্ষতি হচ্ছে না। তাই আমি অনুরোধ করব, যে সমস্ত মিডিয়া আছেন, আমার মাধ্যমে সরকারের কাছে এই বার্তাটা যাক, যদি লেভেল মিটার করতে হয় সেই মেশিনের মধ্যে পড়িয়ে দিই, আর আমাদের পুরনো মেশিনগুলো যেন কিনে নেয় সরকার। তাহলে এত লাখ টাকা আমরা কি করবো? ঠিক সরস্বতীর সময়, কালীর সময় আমাদের এই ঘটনাগুলো ঘটে আসছে প্রতি বছর, প্রতিনিয়ত। আমাদের প্রত্যেককে গর্জে উঠতে হবে যে আজকে হঠাৎ করে শুধু আমরা কিন্তু নয়, আমাদের সঙ্গে যে সমস্ত কর্মচারী আছে তাদেরও এই ব্যবসার সঙ্গে তারা যুক্ত, যাদের লাইট আছে, যাদের জেনারেটর আছে। আজকে হওয়া থেকে মরা পর্যন্ত এই সাউন্ড ছাড়া চলে না। আজকে তাদের প্রতি এই 2020 পর থেকে, আগে থেকে তো ছিলই, এখন প্রচুর পরিমাণে চাপ পড়ছে। আর মালিকদের প্রতি একটা কথা বলি, আজকে যে সমস্ত কর্মচারী অনেক এসেছে, অনেক মালিক এসছে, ইউটিউবার এসছে,
তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে। বিস্তারিত কিছু বলবো না, বিভিন্ন জেলা থেকে অনেকেই আছে, তারা আপনাদের বার্তা দেবে, আপনারা শুনবেন এবং আমাদের এই ব্যবসাটাকে আগামী দিন বাঁচিয়ে রাখতে গেলে আমাদের এইভাবে যদি প্রশাসন আমাদের সাথে এরকম করে তাহলে কিন্তু আন্দোলনে নামতে হবে। আপনারা কি আন্দোলন নামতে রাজি আছেন? একটু হাত তুলবেন। কারণ আসতে বাজালে আমাদের পাবলিক মারবে, জোরে বাজালে পুলিশ মারবে, আমরা কোন দিকে যাবো? একদম শাকের পাওয়াতে মতো যেতে আসতে আমাদের কাটছে। যাই হোক, সকলকে নমস্কার এবং অভিনন্দন। প্রত্যেকে এসেছেন, যদি কোনো রকম ভুল ত্রুটি বা কিছু সমস্যা হয় নিজের বলে ক্ষমা করে নেবেন, এটুকু আপনাদের বলছি। আর যারা দাঁড়িয়ে আছেন, যারা এখানে আছেন, ধনেখালি ভাইদের বলবো এই লাল যে চেয়ারগুলো আগে দিয়ে দিলে খুব ভালো হয়, অনেক ভাই দাঁড়িয়ে আছে। উনি বক্তব্য রাখবে। হাততালি মারতালি কিছু দিচ্ছে না। এরপর আমরা সম্পাদনা দেব পূর্ব মেদিনীপুর জেলার কোষাধ্যক্ষ দিবাকর রানা ও রঞ্জিত সামন্ত মহাশয়কে। আমি স্টেজে ডেকে নেব পুষ্পস্তবক এবং মোমেন্টো দেওয়ার জন্য সায়ন ঘোষ এবং প্রীতম পণ্ডিত মহাশয়কে। এটা বাইরে হলে তাই না, ক্ষমা ফোন এগুলো বুঝেই যাচ্ছে। একটু হাততালি দেবেন প্লিজ। হাত জোড়া করে বসে থাকবেন, এমন কিছু ঠান্ডা পড়ে যায়নি কিন্তু একবার বন্ধ। এরপর আমরা সম্পাদনা দেব পূর্ব মেদিনীপুর জেলার কোষাধ্যক্ষ সম্পাদক রঞ্জিত সামন্ত মহাশয়কে। আমি পুষ্পস্তবক ও মোমেন্টো দিতে সুভাষিস অধিকারীকে দেওয়ার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, আমরা নেক্সট প্রোগ্রামে আসছি। অমিত রায় ভিডিও ভালো করছে সামনে থেকে। এরপর যেহেতু সম্বর্ধনা দিয়ে দিয়েছি, পূর্ব মেদিনীপুরকে জানাবো আপনাদের তরফ থেকে কিছু বক্তব্য রাখার জন্য। দেবদা বলুন। নমস্কার। প্রথমে আপনাদের সবার কাছ থেকে আমি মার্জনা চেয়ে নিচ্ছি, কেননা ভোর 5টায় বেরিয়েছি, অনেকটা পথ জার্নি করে আসতে এখানে পৌঁছাতে প্রায় 1টা বেজে গেছে। তাই বিলম্বে আসার জন্য প্রথমে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি আপনাদের সবার কাছ থেকে মার্জনা চেয়ে নিচ্ছি। আজকে হুগলি জেলা সাউন্ড লাইট জেনারেটর ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে
দ্বিতীয় বার্ষিক সম্মেলন আপনাদের সবার প্রচেষ্টায় আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে আমি আমন্ত্রণ পেয়ে আমার সঙ্গে যারা এসেছে আমার জেলার তরফ থেকে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং আপ্লুত এবং অভিভূত। এখানে আসার জন্য আমরা সবাই গর্ব অনুভব করছি, সেই সঙ্গে আপনাদের সংগঠনকে এবং আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বেষাং স্বস্তির ভবতু, সর্বেষাং শান্তির ভবতু, সর্বেষাং পূর্ণম ভবতু, সর্বেষাং মঙ্গলম ভবতু, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সর্বপ্রথমে আপনাদের সবার বাণিজ্যের শ্রীবৃদ্ধি, আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, দীর্ঘ জীবন লাভ করুন ঈশ্বর মঙ্গলময়ের কাছে এই প্রার্থনা করে আমি সংক্ষিপ্ত নিবেদন রাখছি। প্রথমে মঞ্চে উপবিষ্ট আমার এই হুগলি জেলার যিনি সভাপতি, অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাষিস অধিকারী মহোদয় রয়েছেন, উপস্থিত রয়েছেন আমাদের কার্যকর্তা রয়েছেন, উপস্থিত রয়েছেন আমাদের কমলদা ছিলেন, বক্তব্য রেখেছিলেন, তিনি উপস্থিত আছেন। সঙ্গে শাসক দলের পক্ষ থেকে যিনি আমন্ত্রণ পেয়ে নির্বাচিত প্রতিনিধি বলুন যাই বলুন, তেনার নাম আমি জানি না, তিনিও উপস্থিত ছিলেন। আমার ব্যক্তিগত তরফ থেকে ওনাদেরকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করি, সেই সঙ্গে অভিনন্দন এবং শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করি আপনারা যারা আমার সামনে বসে আছেন, চেয়ারে বসে আছেন, আপনাদের সবাইকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। বাইরে আউটপুট জমা লাগানো রয়েছে, যারা আমার এই কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, যতদূর পর্যন্ত আমার আওয়াজটা পৌঁছে যাচ্ছে, পথচারী মানুষজন, এলাকাবাসী, গ্রামবাসী তথা নাগরিক বৃন্দ যারা রয়েছেন, তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার জেলার তরফ থেকে, আমার জেলা অ্যাসোসিয়েশনের তরফ থেকে যথাযোগ্য জায়গায় অভিনন্দন শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করি। আজকে একটি বিশেষ সন্ধিক্ষণে আমরা হুগলি জেলা অ্যাসোসিয়েশনের ডাকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। কি কারণে সমবেত হয়েছি আমরা সবাই জানি। আমাদের এই সংগঠন করার প্রয়োজনীয়তা কি রয়েছে আমরা সবাই অবগত রয়েছি। আমরা সেই জায়গায় উপস্থিত হয়েছি। আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। সুভাষিস বাবু বলেছিলেন পুলিশের কি পরিমাণ অত্যাচারটা বেড়ে গেছে। আমাদের সবচেয়ে যেটা হচ্ছে গিয়ে ব্যবসা করার প্রতিবন্ধকতার জায়গা, সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে পুলিশি জুলুমবাজি। আজকে পুলিশ আজকে মশলানের জায়গায় দাঁড়িয়ে গেছে, পুলিশ আজকে গুন্ডায় পরিণত হয়ে গেছে। আমি বলি এরা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত গুন্ডা। এখানে যদি থাকতো পুলিশ তার সামনে গোটা প্রশ্ন আমি রাখতাম। বিভিন্ন জায়গায় আমরা মিটিংয়ে গিয়েছি, প্রশাসনিক আধিকারিকরা সেখানে উপস্থিত থাকেন, তাদের কাছে প্রশ্ন বার্তা ছুড়ে দেয়, কিন্তু আজকে এখানে যদি উপস্থিত থাকতেন আমার প্রশ্ন তিনাদের কাছে নিশ্চিতভাবে থাকতো। সুভাষিসদা বলেছিলেন একটু আগে যে আমরা সাউন্ডের ব্যবসা করছি, আমাদের ব্যবসাটা আমরা বাজারেই পলিউশন হয়ে যাচ্ছে, আর কোনো কিছুতেই কি পলিউশন হচ্ছে না? পলিউশন বন্ধু সব জায়গাতে আছে, সব জায়গায় মেরিট ডিমেরিট রয়েছে। যে কোম্পানিটা স্পিকার তৈরি করলো তারা পলিউশনের কেস খেলো না, যে কোম্পানিটা অ্যাম্প্লিফায়ার তৈরি করলো সে কোম্পানি পলিউশনের কেস খেলো না, যে কোম্পানি ক্যাবিনেট তৈরি করলো সে পলিউশনের কেস খেলো না। আমরা শুধু বাঁচিয়ে দিয়ে পলিউশনের কেস খেলাম। আমাদেরকে পুলিশ বিভিন্ন থানায় বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করবে। কিছু কিছু এক একটা থানায় এক একটা নিয়ম। ধরুন হুগলি থানা বলছে কি যে তোমরা ডিজে বক্স বাজাতে পারবে না। আমি জানি না এখানকার থানার কি নিয়ম, ডিজে বক্স বাজাতে পারবে না, ডিজে বক্স বাজালেই আমরা অ্যারেস্ট করবো। আবার কোনো থানা বলছে সেখানে হচ্ছে দেখা যাচ্ছে রাজনৈতিক দাদাদের আশীর্বাদ রয়েছে, সেখানে বলছে কি না ডিজে বক্স বাজে, ডিজে বক্স না হলে কোনোদিন আনন্দ হয় নাকি? পুলিশে বলছে ঠিক আছে আমরা আছি, কোনো ব্যাপার নেই, বাজাও। তাহলে আপনাদের নিয়মটা কি, নির্দেশিকাটা কি? সেই জায়গায় আমাদেরকে বন্ধু আজকে আন্দোলনের মাধ্যমে
কিন্তু প্রয়োজনীয়তা এসে গেছে। সংগঠনটা আমরা কেন করব? সংগঠন করব আন্দোলনের জন্য। আজকে টোটো রিক্সা, আজকে মেশিন ভ্যান, এগুলো কিন্তু কারোর কিন্তু কোনো লাইসেন্স নেই, কারোর কিন্তু কোনো লাইসেন্স নেই। তাদের ইঞ্জিন রিক্সাটা কেনাটাও বৈধ নয়, টোটো কেনাটাও বৈধ নয়। আমাদের কিন্তু প্রত্যেকটা স্পিকার, প্রত্যেকটা অ্যাম্পলিফায়ার আমাদের বৈধতা রয়েছে। আমরা জিএসটি বিল দিয়েছি, আমাদের ট্রেড লাইসেন্স রয়েছে, আমরা সমস্ত সিস্টেম মেনে আমরা ব্যবসা করছি। তাহলে আমাদেরকে প্রতিনিয়ত কেন হ্যারাসমেন্টের শিকার হতে হবে? সেই জায়গায় আজকে আন্দোলনের প্রয়োজন রয়েছে। আজকে এই জায়গাটা আলোচনা করবো একটু পাশে, আমি হয়তো কথা বলতে বলতে ভুলে যাবো। এখানে সুভাষিস বাবু, কাঞ্চন বাবুরা রয়েছেন। আমরা আস্তে আস্তে আমাদের দীর্ঘদিন ধরে একটা আলোচনা করেছিলাম যে আমরা সম্মেলন উদ্বোধনের আগে আমরা কিন্তু একটা জাতীয় পতাকা তুলে আমরা কিন্তু সম্মেলনের উদ্বোধন করি। এখানেও নিশ্চিতভাবে বোধহয় হয়েছে, আমরা দেরিতে এসেছি তাই আমরা হয়তো লক্ষ্য করিনি। কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করা হোক, তাতে কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিবাদ থাকারও কথা নয়, যেহেতু আমরা ভারতবাসী, আমাদের জাতীয় পতাকা নিয়ে গর্বিত। কিন্তু প্রত্যেকটা সংগঠনে কিন্তু এক একটা নির্দিষ্ট ফ্ল্যাগ পতাকা থাকে। সে যে কোনো সংগঠনই হোক, সে রাজনৈতিক সংগঠন হতে পারে, সমবায় সংগঠন হতে পারে, কিন্তু আমাদের সাউন্ড লাইট সংগঠনের কিন্তু নির্দিষ্ট কোনো পতাকা নেই। সেই জায়গায় সুভাষিস বাবু, কাঞ্চন বাবুদের আমি অনুরোধ করে যাব, আপনারা যদি আমাদের জেলার সাথে সহমত হন, সঙ্গে সঙ্গে আমি মেদিনীপুরের সঙ্গে আলোচনা করেছি, খড়গপুরেও আলোচনা করেছি, কেশিয়ারি বেলদাতেও আলোচনা করেছি, তারাও সহমত পোষণ করেছে যাতে আমাদের পতাকা একটা নির্দিষ্ট কালার, রং এগুলো বিবেচনা করে আমাদের সাংগঠনিক যেন একটা পতাকা যেন একটা তৈরি করা হয়। জাতীয় পতাকার পাশাপাশি আমরা আমাদের সাংগঠনিক পতাকা হয়েছে। ধন্যবাদ আপনাদের। সেই সাংগঠনিক পতাকাটা আমি অনুরোধ করব প্রত্যেকটি জেলায় যেন একই পতাকা সহমতের ভিত্তিতে সবাই মেনে নিয়ে প্রত্যেকটা জেলায় একই কালারের পতাকা কিন্তু উত্তোলন হবে আমাদের এই জাতীয় পতাকার পাশাপাশি। এই কথাটা আমি বললাম। এরপরে যাচ্ছি সাংগঠনিক আলোচনায়। এবারে সাংগঠনিক ব্যাপারটা হচ্ছে গিয়ে বিভিন্ন জেলায় কিন্তু বন্ধু বিভিন্ন রকমের রুলস থাকে। কোনো কোনো শহরাঞ্চলে থাকে কি, যে বলে আমার এই শহরাঞ্চলে ঢুকতে হবে, আমাদের শহরাঞ্চলে বাজাতে হবে, সিঙ্গেল বেস মিল ছাড়া বাজবে না, যেটা এখানে লাগানো হয়েছে। সিঙ্গেল বেস মিল ছাড়া অন্য কোনো বক্স বাজবে না। তো দেখা যাবে হুগলি জেলায় তার নির্দিষ্ট একটা নিয়ম করেছে, এই বক্সে এই স্পিকার থাকবে, এই হাইস থাকবে। সেই জন্য সংশ্লিষ্ট জেলাগুলোতে, পার্শ্ববর্তী জেলা থেকে যদি কেউ ভাড়া করতে আসে, আমার মনে হয় সেই জেলার সঙ্গে যোগাযোগ করে সেই জেলার নিয়মাবলী কি আছে সেই নিয়মাবলীগুলো জেনে তবে কিন্তু ভাড়া ধরাটা উচিত। এরপরে আসি আমাদের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো থাকে। এবারে সমস্যাগুলো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। আমরা যে ব্যবসা করি, ব্যবসা করতে গিয়ে দেখা যায় কোথাও আমরা ভাড়া পয়সাটা ঠিকমতো পেমেন্ট পাচ্ছি না, কোথাও দেখা যাচ্ছে ক্লাবের কোনো কর্মকর্তা এসে আমার স্টাফ বন্ধুটার উপরে একটু র্যাগিং করেছে। সেই যে ছোটখাটো সমস্যাগুলো, সেগুলোকে আমরা যেন চট করে যেন আমরা সংগঠনকে যেন জড়িয়ে না ফেলি। জড়িয়ে ফেললে সমস্যাটা কি হয়? সমস্যাটা এতে আপনার ব্যবসা কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায়। কেমন? ধরুন আমি দিব্যেন্দু আচার্য, আমার একটা কোনো জায়গায় প্রোগ্রাম গেছে, আমাকে 10,000 টাকার ভাড়ার কন্ট্রাক্ট ছিল, আমাকে 5,000 দিয়েছে, আমাকে 5,000 দেয়। আমি কি করলাম? সুভাষিস বাবুকে জানিয়ে দিলাম আমার অমুক ক্লাবে 5,000 দেওয়া হয়নি। তাহলে সুভাষিস বাবু কি করলো? সেই ক্লাবকে, সংশ্লিষ্ট ক্লাবকে ডেকে পাঠালো, কি ওই ক্লাবটাকে রেড জোন করে দিল। যাই হোক, একটা সমস্যা তৈরি হলো। ফলে কি হলো? আপনার কিন্তু মার্কেটে একটা গুলির একটা নষ্ট হলো। আমি যেটা মনে করছি সেই জায়গায় ওই ছোটখাটো সমস্যাগুলোকে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াটা মনে হচ্ছে ভালো। তারপরে কি আসছে? এই যে ধরুন আমাদের সাউন্ড লাইট ব্যবসাটা আমরা করছি, আমরা যে ব্যবসাই করি না কেন, সেই ব্যবসা সম্পর্কিত যদি আমাদের ন্যূনতম ধ্যান ধারণা যদি না থাকে, তাহলে ওই ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি করানো বা সেই ব্যবসার গতি প্রকৃতিটাকে বাড়িয়ে নিয়ে চলে যাওয়া, সেটা কিন্তু প্রতিবন্ধকতা একটা তৈরি হয়ে যায়। কেমন? যেমন ধরুন আমরা সাউন্ড লাইটের ব্যবসা করছি, এই সাউন্ড লাইট ব্যবসার ক্ষেত্রে আমাদের ন্যূনতম জ্ঞানটা থাকার দরকার। কারণ এটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিসিটি নিয়ে বিজনেস।
ইলেকট্রিসিটি তার সমস্যাগুলো কোথায়, সেই ইলেকট্রিসিটি ব্যবহার করার নিয়মাবলী কি, আমরা যে অ্যাম্প্লিফায়ারটা ব্যবহার করছি সেই অ্যাম্প্লিফায়ারের চালানোর প্রসেসটা কি, নিয়মাবলীটা কি, সেই সম্পর্কে আগে সম্যক জ্ঞানটাকে ধ্যান ধারণা করতে হবে। তারপরে সেই ধ্যান ধারণাটা পাওয়ার পরে সেই চালক বন্ধুর হাতে কিন্তু সেটা দিলে আমার মনে হয় ভালো হয়। আজকে আমাদের মার্কেটে এসছে কি 2500 ওয়াট 5000 ওয়াট পর্যন্ত স্পিকার লিমিট চলে যাচ্ছে, কোম্পানিটা বের করে দিয়ে। মেশিন কি হচ্ছে 7000 ওয়াট। আগে কি ছিল আমরা জানি, 60 মেশিন, 75 মেশিন, 80 মেশিন, 100 মেশিন, 250 মেশিন। স্পিকার কি ছিল 10 ইঞ্চি স্পিকার তো আগে ছিলই না, পরবর্তীকালে 10 ইঞ্চি, 8 ইঞ্চি, তারপরে 12 ইঞ্চি দেশ কোম্পানির স্পিকার। সেই স্পিকার নিয়ে আমরা দিব্যি ছিলাম, বেশ ছিলাম, ভালোই ব্যবসা করতাম। তারপরে কি হলো, ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেল। ডিজিটাল ইন্ডিয়া হওয়ার পরে কি হলো, হাতে মোবাইল চলে এলো, ল্যাপটপ চলে এলো, আর কি চলে এলো, ট্যাব চলে এলো, আবার রেকর্ড টেপ ক্যাসেট ভুলে গেল। আর সঙ্গে সঙ্গে চলে এলো কি, স্পিকারগুলো বড় বড় হয়ে গেল, অ্যাম্প্লিফায়ার বড় বড় হয়ে গেল। সেখানটায় গোড়ায় কিন্তু গলতটাকে নষ্ট করা হলো না, সুভাষিসদা বলছিলেন। তারা বানানো, তাদের কাছ থেকে জিএসটিটা আপনারা নিয়ে নিলেন, সরকার নিয়ে নিলেন। আমি সরকারের একটু সমালোচনা করছি, যে বলি হোক, কোনো রাজনীতিতে আমি যাচ্ছি না। আপনারা তাদের কাছ থেকে জিএসটিটা ক্রয় করে নিলেন, আমরাও দিয়ে দিলাম, সেখানে কোনো প্রতিবন্ধকতা থাকলো না। প্রতিবন্ধকতা কোথায় হলো, আমরা যারা মার্কেটে সেই সাউন্ডটাকে পরিবেশন করলাম। বন্ধু, সাউন্ড কিন্তু দু রকমের হয়। সাউন্ড কিরকম দু ধরনের হয়, একটা হচ্ছে শ্রুতি কটু সাউন্ড, আর একটা শ্রুতি মধুর সাউন্ড। একটা হচ্ছে কি সুরের সাউন্ড, একটা মধুর সাউন্ড, আর একটা হচ্ছে কি শ্রুতি কটু সাউন্ড, যেটা শুনতে হচ্ছে কি বুকে লাগে, বয়স্ক মানুষরা কষ্ট করে। আমরা আগেকার দিনে যখন ব্যবসা করতাম ছোটবেলায়, আমি তখন ব্যবসার জগতে আসিনি, অন্যান্য মাইক বন্ধুরা ছিলেন, আজকে তারা আমাদের মধ্যে নেই, অনেকে স্বর্গগত হয়েছেন। তো সেই দূরের থেকে যখন আওয়াজ আসতো, সেই আওয়াজটা কত সুমধুর ছিল। এখনো অনেকে সেই সাউন্ড পরিবেশন করেন, সুমধুর সাউন্ড পরিবেশন করেন। আমার রঞ্জিতদা পাশে বসে আছেন, সুমধুর সাউন্ড পরিবেশন করেন, অর্কেস্ট্রা করেন, নাটক করেন। এই 10 ফুট উঁচুতে মাইক্রোফোন টাঙিয়ে দিবে, শুয়ে বসলে বলতে এই কথা ক্যাচ করবে মাইক্রোফোন। আমি অবাক হয়ে যাই, মাঝে মাঝে বলি আমি যে রঞ্জিতদা আপনার বাড়িতে যাবো, কি ব্যবহার করছেন দেখবো। আমি পরিবেশন করেন, সুন্দর সাউন্ড, সুরেলা সাউন্ড পরিবেশন করেন। আবার আছে বুকে কাঁপানো সাউন্ড, বুকে কাঁপানো সাউন্ডও আছে, অনেক সাউন্ড আছে তারা করছে। মূলত সমস্যা কিন্তু ওই জায়গায়, সুরেলা সাউন্ড যারা পরিবেশন করে তাদেরকে নিয়ে খুব একটা সমস্যা কিন্তু নেই। মূলত যারা এই বিকৃত সাউন্ডটা পরিবেশন করে বেড়াচ্ছে, যে সমস্ত সাউন্ড ব্যবসায়ী। আরেকজন বললো কি যে ও তো 4খানা করেছে, 1500 ওয়াট করেছে, আচ্ছা আমি এটাকে 6খানা করে দিই আর 2000 করে দিই, তাহলে আমার তীব্রতা বেড়ে যাবে। তাহলে ওইটাকে অনুকরণ করে কিছু জন করে দেবে। আরেকজন ভাবলো আমার তো পকেটে ভালো পয়সা আছে, আমি পয়সা ওইটাকে কাজে লাগিয়ে দিই, আমি আমার একটা বক্সে 3000 ওয়াট স্পিকার ঢুকিয়ে দিই, তাহলে ওর থেকে আরেকটু তীব্রতা বেড়ে গেল, অ্যাম্প্লিফায়ারটা। এইভাবে বাড়তে 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 চূড়ান্ত সীমায় আমরা পৌঁছে গেছি। সেই সীমারেখাটাকেও আমরা কিন্তু অতিক্রম করে ফেলেছি। একটা কথা আছে, রামায়ণে আমরা পড়েছিলাম লক্ষণ রেখা। লক্ষণ রেখা পেরিয়ে গেলে কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর হয়, সেটা আপনারা জানেন সবাই। কি হচ্ছিল লক্ষণ রেখায়, রাম এবং লক্ষণ যখন বেরিয়ে গেছিল খাবারের অন্বেষণে, বনবাসে ছিলেন তারা, সেই জায়গায় সীতা মাকে বলে, রাম তো আগে চলে গেল সোনার হরিণের পেছনে, যে সোনার হরিণটা দিতে হবে। বলে যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সোনার হরিণ ধরতে গেল রামচন্দ্র, অনেকক্ষণ ফিরছে রামচন্দ্রের মতো কণ্ঠস্বর করে, কেউ যেন আত্মচিন্তা করছে বাঁচাও বাঁচাও বলে। তখন সীতা মা উদ্গ্রীব হয়ে বলছে, ভাই লক্ষণ, তোমার ভাই হচ্ছে যে কান্নাকাটি করছে, তোমার দাদা বোধহয় আক্রান্ত হয়েছে, তুমি তাকে বাঁচাতে যাও। তখন বলছে, না বৌদি, ওটা দাদার কণ্ঠস্বর নয়, আমি দাদার কণ্ঠস্বর চিনতে পারি না। না তুমি যাও, তুমি বলে তাকে তিরস্কার করলো। তিরস্কার করার পরে ভাই লক্ষণ রামচন্দ্রকে খোঁজার উদ্দেশ্যে গেল। বলে কি করলো, যে মা আমি একটা গন্ডি কেটে দিয়ে যাচ্ছি, সেই গন্ডির বাইরে কিন্তু তুমি বেরিও না, বেরোলে কিন্তু বিপদ আছে।
সেই লক্ষণ রেখাটাকে অতিক্রম করে ফেলেছিলেন সীতারাম। পরিণতি কি হয়েছিল? পরিণতি ভয়ঙ্কর হয়েছিল। রাম রাবণের যুদ্ধ হয়েছিল, সে কাহিনী আপনারা রামায়ণে পড়েছেন, অনেকেই জানেন, সেই কাহিনী আমি আর ব্যাখ্যা করতে যাচ্ছি না। এই লক্ষণটাকে অতিক্রম করার কথাটা বললাম কেন? যে আমরা বাড়তে 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 আমরা চূড়ান্ত সীমারেখা অতিক্রম করে যাচ্ছি, যেটাকে বলা হচ্ছে লক্ষণ রেখা। সেই জায়গায় আমাদেরকে কিন্তু ফিরে আসতে হবে। সাংগঠনিক আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত কিছুকে ঠিকঠাক করে সবার ব্যবসাটাকে এক পথে এগিয়ে নিয়ে যেতে হবে। ছোট বড় সবাই আমরা কিন্তু ব্যবসায়ী। যার দুখানা হল, দুখানা স্টুডিও রয়েছে, তারও কিন্তু ব্যবসা আছে। আবার যার অতিরিক্ত টাকা ইনভেস্ট করে অনেক বড় হাইফাই অ্যাম্প্লিফায়ার, অনেক বড় হাইফাই মিক্সার, অনেক বড় হাইফাই ইকুয়ালাইজার আছে, সেও আমাদের ব্যবসা করবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা সবাই সমান। আমি অনেকে বক্তা আছে, তারা বক্তব্য রাখবেন, আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করবো না। পুনরায় সবার সুস্বাস্থ্য, সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্যের ইতি টানবো। পরিশেষে একটা কথা বলবো, ভগবান শ্রীকৃষ্ণ গীতার 4th অধ্যায়ে একটা কথা বলে গেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সুতরাং আমরা এমন কিছু করবো না ভগবানকে যেন আবার এই পৃথিবীতে অবতীর্ণ না হতে হয়, অবতার শ্রীকৃষ্ণ রূপে যেন তাকে অস্ত্র ধারণ না করতে হয়। আমরা সেই জায়গায় সমবেত হব, সেই জায়গায় সিদ্ধান্ত নেব, সবাই আমরা ধর্মের পথে থাকবো, সবাই আমরা শান্তির পথে থাকবো, সবার জগৎ ঈশ্বর মঙ্গলময় করে তুলুন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ জানাবো পূর্ব মেদিনীপুর দেবেন্দ্র দাকে, তার ভাষণ খুব সুন্দর লাগলো, আমাদের মনে কেড়ে নিয়েছে। এরপরে আহ্বান করবো উত্তর 24 পরগনা থেকে আসা অসুবিধা, আপনাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করবো। উত্তর 24 পরগনা থেকে অসুবিধারা এসেছেন, আপনারা স্টেজে আসেন। আর কে কে চলে গেলে একটু হাত তুলবে। আরে কাকে ছড়াও আগে। দেখিনি তো, ওই চিনতে পারিনি। আল্লাহ দেখতে মজা। নাম শুনেছি, আজকে প্রথম দেখলাম। আসছে প্রীতম, প্রীতম একটু তাড়াতাড়ি আসবে। প্রীতম প্রীতম আসবে। এখানে যদি কেউ সব মিস্ত্রিকে তো চিনি না, যদি কেউ মিস্ত্রি হন এখানে আসবেন। মিস্ত্রি মিস্ত্রি তন্ময় আমাদের পাপাই পুরস্কার দিচ্ছে। জয়িতা বসো, ভিতরে বসো। আরও অন্যান্য যে সকল মিস্ত্রিদের আমন্ত্রণ করা হয়েছিল, যদি আপনারা এসে থাকেন অতি সত্বর এখানে উপস্থিত হবেন। ইউটিউব থেকে যারা এসেছেন তাদের প্রত্যেককে এখানে আসার জন্য অনুরোধ করছি। এই তো আমাদের অসুখ মিস্ত্রি চলে এসেছে, ডাকলাম তখন দেখতে পাচ্ছি। আরো অনেকে দেখতে, সবাইকে নাম বলবো না, ওকে নাম ডাক, ওকে তো সবাই চেনে চিরঞ্জিতকে, ওর নাম কি বলবো, তো এমনি আসবে। অসিতকে সফলতা দিচ্ছেন আমাদের কৌশিক। কুটুস, চিরঞ্জিত এদেরকে আসার জন্য অনুরোধ করবো। আর কি আছে? ইউটিউবার তো সবাই, তার মধ্যে যারা যারা এখন সংগঠন করছে তাদের মধ্যে আসার জন্য অনুরোধ করছি। জনি কোথায় গেল? জনি ক্যাটারিং করছে। সতীশ আছে, সতীশকে সম্মান দিচ্ছে আমাদের অনিমেষ দা, অনিমেষ ঘোষ মহাশয়। হ্যাঁ, আমি ইউটিউবার। ইউটিউবারদের সব দিচ্ছে। অমিত দা ভালো আছো?
পুরুষ চিরঞ্জিত আচ্ছা আমি লজ্জা পাচ্ছি এরপর জোর থেকে এরপর আমাদের আর চিরঞ্জিত দেওয়া হয়নি এখনো। যারা যারা আছে দেখতে হবে সেটা কম্পিউটার শেষে আচ্ছা ঠিক আছে, হাই লিখে পাঠাচ্ছি। এত অনলাইন দেখাচ্ছে তোমাকে। হাই পাঠিয়েছি, দেখো এবার চলে গেল। ঠিক আছে ঠিক আছে। বসুন, সমাধান চলছে অবশ্যই। সাবস্ক্রাইবারটা একটু বাড়ো, ভিউজটা একটু। সবাইকে ওদিকে তাকাও। ওদিকে থাকি হাই করবে তো ভিউজটা বাড়তো। আমাকে ফোন করেছিল, কোথায় চাঁদা তুলছে? রাস্তায়? আমাদের ওনার কোনো সিস্টেম নেই। পুলিশ কেটে গান ফাটিয়ে দেবে। হ্যালো, ঢুকেছে অনেক জায়গায় ওরকম সিস্টেম। এবার মেন রোডে নয় গো, আমাদের ক্লাবের সামনে বাচ্চাগুলো তুলছে। এবারে মেলার সময়তেই তোলে ওরা, মেলার সময়টা একটু চাপ হয়। কালকে 1600 টাকা চাঁদা তুলেছে, কেন তুলবে? আমাদের আসলে 1600 একদিনে